যুগ যুগান্তর ধরে একটা এরম বিশ্বাসে চলে আসছে, যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে, অর্থাৎ ওই সূর্যোদয়ের মুহূর্তটাতে। আর ঠিক সেইভাবেই আমাদের দিনটা শুরু হয়, এবং এটাই ব্রাহ্ম মুহূর্তের বিউটি। এবং যেমন তুমি আরও হয়তো জানো যে 5 AM ক্লাব বলে যেটা বইটা আছে, সেখানেও সুন্দরভাবে এই জিনিসগুলো বা এর ব্যাখ্যা। এবার এরা সবাই কাজ করে ওই তোমার রিসেপ্টর মলিকিউলগুলোর ওপর গিয়ে কাজ করে, গিয়ে তারপর তাদেরকে স্লো ডাউন করে দেয়। আর কখনো কোনো হরমোনকে আপ রেগুলেট করার দরকার হয় যখন, তখন আপ রেগুলেট করে, আবার ডাউন রেগুলেট করার যখন দরকার হয় তখন ডাউন রেগুলেট করে। এইভাবেই কিন্তু এটা মানে শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। সেটা আজকালকার দিনে অ্যান্টি ক্যান্সার রোগেও ব্যবহার করা হয়। আবার তুমি যদি আগেকার দিনে মা ঠাকুমাদের কথা ভাবো, তারা কিন্তু দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাবারের কথা বলতেন, অর্থাৎ সেটাও কিন্তু এক ধরনের অ্যান্টি অনকোলজিক্যাল একটা ড্রাগ। হচ্ছে ভয়, আবেগ, হচ্ছে তোমার এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনা, সেক্সুয়াল এক্সাইটমেন্ট অর্থাৎ যৌন উত্তেজনা, ভীতি, রাগ, ক্ষোভ, এগুলো সবই আবেগের মধ্যে পড়ে। আবার এটাকেই যদি তুমি একটু অন্যরকমভাবে দেখো, তাকে শিল্পেও মানুষ ব্যবহার করেছে। কীরকমভাবে? ডোপামিনের মাধ্যমেও কিন্তু ওই ভালো লাগা বা আনন্দ পাওয়া, আবার তার সঙ্গে সঙ্গে এক্সাইটমেন্টেরও ব্যাপার আছে। অর্থাৎ শরীর কিন্তু সেই অর্থে, ব্রেন কিন্তু ঘুমোয় না, ব্রেন সবসময় তার কাজ চালাতে থাকে। নমস্কার, আপনাদের শুভেচ্ছাতেই আমাদের এই প্রযুক্তি তক্ক গপ্প এই নতুন বিভাগটি আমরা যা টের পাচ্ছি তাতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে, কারণ আপনাদের সাড়াটা আমরা অনুভব করছি। আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন, আপনারা আরও বেশি বেশি করে আমাদের শুভেচ্ছা জানান, আমাদের এগিয়ে যেতে উৎসাহ দিন, তাহলে আমরাও আরও নতুন নতুন এবং আরও ফ্রিকুয়েন্টলি, আরও ঘন ঘন বিজ্ঞান এবং প্রযুক্তি, তার সঙ্গে কিছুটা দর্শনও থাকবে, আমাদের ব্যবহারিক জীবন, দৈনন্দিন জীবন থাকবে, সব কিছু নিয়ে একটা বেশ উপভোগ্য আলোচনায় আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো। আমাদের সঙ্গে আজকেও আছেন প্রফেসর ডক্টর সৌম্যজিৎ রায়। উনি আইজার, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনাল রিসার্চের অধ্যাপক, বিশিষ্ট অধ্যাপক, বিশিষ্ট বিজ্ঞানী। উনি আমেরিকান সোসাইটি অফ কেমিস্ট তাদের কাউন্সিল মেম্বার, ফেলো অফ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট তার ফেলো, ওয়েস্ট বেঙ্গল যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি একাডেমি তারও ফেলো। আরও অনেক আছে, আমি আপাতত ছোট করে এরকমই একটা ভূমিকা দিলাম। ওনার নিজস্ব কিছু পেটেন্টেড প্রোডাক্টও আছে। ওনার সঙ্গেই আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে আড্ডা দিয়ে আসছি বিজ্ঞানের নানান বিভাগ নিয়ে। তো হঠাৎই আমাদের মনে হলো এই যে সমস্ত বিষয়গুলো আমরা বাছছি, তার থেকে আরও সহজ যেটা, এই যে আমি, আপনি, উনি, আমরা যে সকাল থেকে না আমাদের যে একটা দিন প্রতিদিনের ব্যবহারিক জীবন, তার মধ্যে কিভাবে রসায়ন বা আরও ব্রডার স্পেকট্রামে বিজ্ঞান জড়িয়ে আছে, এইটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি বা দেখতে পাই। আমি একেবারে সরাসরি ডক্টর রায়ের কাছে যাব, সৌম্যর কাছে যাব, যে আমাদের এই যে আমরা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটা নতুন দিন শুরু করলাম, একেবারে সূর্যোদয়ের সঙ্গে যে দিন শুরু হলো, সেই তার সঙ্গে কিভাবে রসায়ন জড়িত, মানে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমারও যেটা জানার আগ্রহ, এই যে অনেক সময় বলা হয় সূর্যের আলো, রোদ যাকে আমরা কথ্য ভাষায় বলি, রোদটা যদি লাগে তার থেকে নাকি শরীরে ভিটামিন তৈরি হয়। তো সেটাও তো একটা নিশ্চয়ই রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যেই হয়। তারপর থেকে আমরা যা যা করি সমস্ত কিছুই বোধহয় একটা রাসায়নিক ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমাদের দিনটা এগোতে থাকে পরের আর একটা দিনের দিকে। তো এই যে চক্রটা, এইটা নিয়ে তুমি কিভাবে দেখবে বা কিভাবে সাধারণ লোককে বোঝাবে যে প্রতিটা দিনের মধ্যে কিভাবে রসায়নের একটা খেলা চলেছে, যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না? হ্যাঁ, নমস্কার, অনেক ধন্যবাদ ঋত্বিকদা। তো তোমার প্রশ্নটার নিরিখেই বলি যে সকালবেলা উঠে আমরা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর তুমি যেরকম বলছিলে যে সূর্যের আলোয় ভিটামিন ডির সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ শুরু হয়, এবং শুধু তাই নয়, সূর্যের আলোর সঙ্গে আমাদের হরমোনেরও বিক্রিয়া হয়ে থাকে, এবং তার ফলে আমরা ফ্রেশ ফিল করি। অর্থাৎ ওই যে সম্পূর্ণভাবে জেগে ওঠাটা,
সেটাই একটা সিরকাডিয়ান সাইকেলের সঙ্গে যুক্ত, এবং সেইভাবেই আমরা জেগে উঠি। এবং জেগে উঠেই ধরো আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যদি তুমি ঘাসের ওপর দিয়ে হাঁটো, খালি পায়ে ঘাসের ওপর দিয়ে সকালবেলা উঠে হাঁটো, তাহলে আমাদের যে বডিতে যে চার্জ আছে সেইগুলো আর্থিংয়ের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে আমরা খুব ভালো সতেজ অনুভব করি। অর্থাৎ এখানেও সেই ইলেকট্রনের প্রভাব, সেই কেমিস্ট্রির খেলা। এরপর ধরো সকালবেলা উঠেই তুমি যেখানে শুয়ে রয়েছো, সেই গদি যে বা বালিশ, বা আমরা এই চেয়ারে বসে আছি সেই চেয়ার, এইগুলো সবই হচ্ছে পলিমার, এগুলো সফট মেটেরিয়ালস। এবার সফট মেটেরিয়ালস বা সেলুলার মেটেরিয়ালস যাদেরকে বলা হয়, অর্থাৎ এদের মধ্যে যে স্ট্রাকচার, তুমি যদি খুব অণুবীক্ষণ যন্ত্রে বা কেটেও যদি তুমি দেখো, তাহলে দেখবে স্পঞ্জের মতো যে স্ট্রাকচার, অর্থাৎ ছোট 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 কোষের মতো সব সাজানো রয়েছে। এবার এগুলোর মধ্যে হাওয়া ঢুকে থাকে, সেই কারণে এরা নরম হয়। এবং এগুলো জেনারেলি পলিইউরেথেন, ওটা এক ধরনের পলিমার বা পলিমারিক সাবস্ট্যান্স। এবং এছাড়াও ধরো তারপর তুমি মাটিতে নামলে, নেমে পাপোশের ওপর পা দিলে, সেটাও কিন্তু ওই পলিইউরেথেন, ওই ফোম, ওই রকম ধরনের সেলুলার সলিডস। তো এটা গেল। এবং এরাও কিভাবে তৈরি হয়, এরাও ওই আইসোসায়ানেট আর অ্যামিন এদের হাত ধরাধরিতে তৈরি হয় এবং পলিমারিক বন্ড তৈরি করে, ইউরেথেন বন্ড তৈরি করে পলিইউরেথেন তৈরি করে। এবং শুধু তাই, তুমি সকাল থেকে আরেকটু দিনে এগোনোর আগে আমি এই পর্যন্ত যা বললে তার মধ্যে জাস্ট কিছু তোমাকে আর অ্যাডিশনাল প্রশ্ন জিজ্ঞেস করি। যেমন ধরো আর একটাও আছে, আগে আমাদের দীর্ঘদিন পর্যন্ত এই ধারণা নিয়ে আমরা চলেছি, এখনও একটা বেশ মেজরিটি বা বড় অংশ বিশ্বাস করেন যে মানে শব্দটা এইভাবেই তৈরি, মর্নিং ওয়াক, সকালে হাঁটা, এটা নাকি খুব দরকার, জরুরি। এখন অনেক গবেষণায় যা দেখা যাচ্ছে, ডাক্তাররাও বলেন যে সকালে হাঁটবেন না, কারণ সকালে নাকি অণু, পরমাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ধূলিকণা সবই ডাস্ট পার্টিকেল, এগুলো নিচের দিকে নেমে থাকে, যেগুলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নাকি ভেতরে ঢুকতে পারে। যে আগের একটা অধ্যায়ে তুমি আলোচনা করছিলে যে ব্যাকটেরিয়া, ভাইরাসকে যেমন বাঁচাতে হবে, তেমনি তাদের হাত থেকেও আমাদের বাঁচতে হবে। তো এই যে সকালবেলায় দিন শুরু হচ্ছে, তুমি বেশ কয়েকটা দিক বললে যেখানে একটা রাসায়নিক খেলা, রসায়নের খেলা চলছে, রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া। তো এই যে মর্নিং ওয়াক, এর সঙ্গেও তো কোনো না কোনোভাবে ওইটা যুক্ত, মানে আমরা যদি ধরে নিই যে ওই সময় অনুপরমাণু নিচে নেমে থাকে, মানে মোর টুয়ার্ডস সারফেস আর কি, তো সেইটা তুমি কি বলবে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে? হ্যাঁ, এবার দেখো, এইগুলো হচ্ছে সবসময় দু ধরনের মতামত থাকে, ঠিক আছে। এক ধরনের মতামত হচ্ছে হ্যাঁ, যে হেভি মলিকিউল সেগুলো হয়তো নিচের দিকে চলে আসে, কিন্তু সকালবেলা যে সকালে সূর্যের যে বিকিরণ, সেই বিকিরণটা আমাদের বডিতে হরমোনাল সিনথেসিসে খুব কাজে লাগে। কাজে সেই জন্য তাও বলা হয়ে থাকে যে সকালবেলা উঠে হাঁটাটা ভালো। অনেকেই এখন ইভিনিং ওয়াকের দিকে যাচ্ছেন, তবে সকালে উঠে হাঁটাটা ওই কারণে ভালো। প্লাস সকালবেলা উঠে আমাদের জীবনযাত্রা বা সকালে দৈনন্দিন যাত্রা শুরু করার জন্য ওই যে আর্থিংয়ের কথাটা যেটা বললাম, যে ইলেকট্রনের প্রবাহে মাটিতে চলে যাওয়া, তাতে আমাদের নতুন সতেজতা আসে এবং আমরা ভালোভাবে জেগে উঠি। এই কারণে আমি বলবো যে সকালবেলা হাঁটাটা ভালো। এবং যদিও দ্বিমত থাকতে পারে, কিন্তু তবুও আমার মনে হয় সকালবেলা হাঁটাটা ভালো, কারণ সকালবেলা হাঁটলে তোমার এই যে হরমোনাল সিনথেসিস কিক স্টার্ট হয়, সার্কাডিয়ান সাইকেলটাও একেবারে সুন্দরভাবে কিক স্টার্ট হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে ধরো আরও একটা যেটা জিনিস, ধরো মর্নিং ওয়াকের পর একটু চা খাওয়া। এই যে চা খাচ্ছ যেটা, সেখানেও ধরো তোমার রয়েছে, চায়ের মধ্যে রয়েছে পলিফেনল, ট্যানিন ইত্যাদি। তারপর কফি খাচ্ছ, যে কফির মধ্যে রয়েছে ক্যাফেইন। এবার এগুলোও সমস্ত মলিকিউল। এবং ক্যাফেইন সম্বন্ধে একটা খুব সুন্দর জিনিস, যেমন ধরো তোমার চা পড়লে গায়ে অতটা হয়তো দাগ হয় না, কিন্তু কফি পড়লে দাগ হয়। তার কারণ হচ্ছে কফির যে ক্যাফেইন, সে এবার জলের মধ্যে যেভাবে একটা ডিসপারশন, অর্থাৎ যেরকম কালি হয় সেরকমভাবে ছড়িয়ে থাকে, সেটা যখন জামা বা কোনো সারফেসের ওপর পড়ে, তখন সেই হালকা জলের যে রেশটা সেটা মিলিয়ে গিয়ে ক্যাফেইন একটা সেলফ অ্যাসেম্বলি, অর্থাৎ নিজেরাই একরকম সাজানো সমারোহ করে কফির একটা দাগ ফেলে দেয়। সেই জন্য, কিন্তু চায়ের বেলায় সেটা হয় না। সেই কারণে কফিতে আমাদের স্টেনিং হয়, কিন্তু চায়ের ক্ষেত্রে সেরকম ধরনের কোনো স্টেন হয় না। কিন্তু এগুলো সবই হচ্ছে মানে তোমার আমাদের স্নায়ুতন্ত্রের জন্য খুবই সাহায্যকারী, এবং সেভাবে আমরা স্বাভাবিকভাবে জেগে উঠি। আমাদেরই একজন চা কফির সরি তোমাকে আবার ইন্টারজেক্ট করছি, আসছি আমার কথাটা, কিন্তু তার আগে যা জেনে নিচ্ছি যে চা কফির সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে ব্রেকফাস্ট।
ধরো একটা দীর্ঘক্ষণ একটা ফাস্টিং উপবাস, দীর্ঘক্ষণটা হয়তো না আমরা রাত্রি খেয়ে তারপর ঘুমোই, কিন্তু এই যে ফাস্টিং যেটা রাত্রিরে ডিনারের পোস্ট ডিনার ফাস্টিং, এইটা ভাঙার পরেই বলছি ব্রেকফাস্টটাও নাকি খুব জরুরি, বাট ইট হেল্পস ইন মেটাবলিজম। তো সেইটার মধ্যে কি রাসায়নিক খেলাটা হয় যদি তোমার কথায় বলি? এবার ব্রেকফাস্ট মানে তোমার ধরো অনেকক্ষণ ধরে সিস্টেম ঘুমিয়ে রয়েছে, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের যে পাকযন্ত্র সেগুলো সব ঘুমিয়ে রয়েছে। এবার সকালবেলা উঠে তুমি যখন তুমি কোনো কিছু নিচ্ছ, সেটাও কিন্তু ওষুধের মতো। আমাদের একটা জিনিস খুব সবসময় মনে রাখার দরকার, এটা হয়তো সেরকমভাবে জনপ্রিয় দৃষ্টিভঙ্গি নয়, কারণ আমরা সেটা সেভাবে খেয়াল রাখি না। সেটা হচ্ছে খাবার কিন্তু এক ধরনের ওষুধ। এবং তুমি যদি পুরনো ভারতবর্ষের রীতি রেওয়াজ দেখো, আমাদের খাবারের ব্যবহার, আমরা যেভাবে খাবার খেয়ে থাকি সেটাও কিন্তু ওষুধ নেওয়ার মতোই মানে সমতুল্য। কাজেই ওই যে কমপ্লিট ব্রেকফাস্ট ধরো, সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে আস্তে 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 অ্যাক্টিভেট করার জন্য, জাগিয়ে তোলার জন্য। যেমন ধরো সকালের ব্রেকফাস্টে রইল ডিম, এটা প্রোটিন আমরা আগের দিনে কথাই বলেছি, অসংখ্য পেপটাইডের সমষ্টি। এবার সেই প্রোটিন দিয়ে তুমি বেসিক্যালি এনার্জি দিচ্ছ। সবথেকে সহজে এনার্জি আসে হচ্ছে তোমার কার্বোহাইড্রেটে, কারণ কার্বোহাইড্রেট ভীষণভাবে শর্করা, সেটাও আমরা আগে বলেছি, কার্বন আর ওয়াটার এর মিলিয়ে কার্বোহাইড্রেট। এবার সেটা ভেঙে গিয়ে চট করে তোমাকে এনার্জি দেয়। সেই জন্য 2 পিস পাউরুটি থাকা খাবারের মধ্যে খুবই ভালো। এখানে একজন খুব সম্প্রতি একজন নিউট্রিশনিস্ট এসেছিলেন নাম করা, উনিও বলছিলেন এই যে কার্বো ফ্রি ডায়েটের কথা হয়, সেটাকে কিন্তু উনি ওই যে ধারণাটা করে খণ্ডন করে বললেন ইভেন কার্বোহাইড্রেট ইজ মানে খুবই জরুরি। তখন উনি বলছিলেন যেমন এই 2 পিস ব্রেড দিয়ে ব্রেকফাস্টটা, এটা খুব জরুরি। হ্যাঁ, এবং এই যে কার্বোহাইড্রেট তুমি যে নিচ্ছ, কার্বোহাইড্রেটটা ভেঙে গিয়ে সঙ্গে সঙ্গে তোমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে এনার্জি। এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল সেটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসছে এবং এনার্জিটা সরাসরি শরীরের মধ্যে চলে যাচ্ছে। এবার ধরো পাউরুটিকে একটুক্ষণ রেখে দিলে যে বাদামি রঙের হয়ে যায়, মানে টোস্টেড পাউরুটি টোস্ট করে যে বাদামি হয়, এটাকে বলে মেলার্ড রিয়াকশান। এটা একটা রিয়াকশান হয়, সের মাধ্যমে ওই কার্বোহাইড্রেটের একটা বিক্রিয়া হয়ে এই রকম ব্রাউনিশ কালারেশন হয়। এখন যেমন ব্রাউন ব্রেডও পাওয়া যায়, হ্যাঁ, তবে সেটা আলাদা, সেটা হচ্ছে তোমার ব্রেডের গ্রেন ভ্যারাইটির জন্য। হ্যাঁ, আর এই ব্রাউনিং অফ ব্রেড একটু আলাদা, ওটা ওই মেলার্ড রিয়াকশান বলে একটা রিয়াকশান হয়, তার জন্য সেদিকে আমি যাচ্ছি না। এরপর মনে করো ডিম হলো, ডিমের মধ্যে তুমি প্রোটিন পেয়ে গেলে। তারপর ধরো তার সঙ্গে রইল একটু দুধ, এবং সেই দুধের মধ্যেও তুমি প্রোটিন পেলে। এবার অনেকেই হয়তো একটুখানি দই খান। এবার দই এগুলো খুব ইন্টারেস্টিং। সেইগুলো হচ্ছে তোমার যাকে বলা হয়ে থাকে কোলয়েড। এবার সেই কোলয়েডটা কি না, সেটা হচ্ছে তোমার মনে করো তুমি যদি খুব ছোট ছোট টুকরো কণা নাও, পার্টিকেল, এবার সেই কণাগুলোর ওপর যদি চার্জ থাকে অর্থাৎ আধার থাকে, তাহলে তারা একে অন্যের সঙ্গে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায় না। একটা খুব সহজ, একটু সরে যাচ্ছি তবু একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি দুধের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা বোঝানোর জন্য। যে মনে করো তুমি বালি নিলে, এবার বালি তো খুব ছোটো কণা, তাকে যদি তুমি জলের মধ্যে ফেলো তাহলে ঝাঁকালেও সেটা আস্তে আস্তে থিতিয়ে যাবে। অথচ তুমি যদি খুব ছোট বালির কণা নাও, মানে সিলিকা ধরো, তাকে নিয়ে তুমি যদি ঝাঁকাও তাহলে তার একটা সুন্দর দুধের মতো ডিসপারশান পাও। এই যে দুধের মতো যে ডিসপারশান, এটার কারণ হচ্ছে ওই ছোট ছোট দুধের মধ্যে যে প্রোটিন আছে, দুধের মধ্যে যে ফ্যাট আছে, যে ইমালশানের মতো তৈরি হচ্ছে, তারা ছোট ছোট গ্লোবিউল তৈরি করে। এবার তারা সব ধাক্কা মারে একে অন্যের সঙ্গে, এবং এর ফলে সেটা থিতিয়ে পড়ে না। কিন্তু আমরা ছানা কেটে যাওয়া যেটাকে বলি, অর্থাৎ যদি তুমি দুধের জায়গায় তুমি যদি ছানা খাও সকালবেলা, তাহলে তার মধ্যে একটুখানি ল্যাকটেট দিয়ে দেওয়া হয়। এবার সেটা দিলে যেটা হয় সেটা হচ্ছে এই যে চার্জ বা আধার যে মিল্ক পার্টিকেলসগুলোর মধ্যে রয়েছে, দুধের কণাগুলোর মধ্যে রয়েছে, তাদের মধ্যে যে ইন্টারাকশান সেটা আমরা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার ফলে তারা আস্তে আস্তে একসঙ্গে চলে আসে এবং অ্যাগ্লোমারেশন হয়, অর্থাৎ একসঙ্গে মিটে যায়। মিটে গিয়ে তখন তাদের ওপর গ্র্যাভিটি কাজ করতে শুরু করে, এবং গ্র্যাভিটি কাজ করতে শুরু করা মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান বন্ধ হয়ে গেল, গ্র্যাভিটেশন শুরু হলো, অর্থাৎ আস্তে আস্তে নিচের দিকে তারা নেমে আসে। এইভাবেই ধরো তোমার ছানার কথা গেল, দুধ হলো, কর্নফ্লেক্স তুমি তাতে দিলে, সেটাও আবার কার্বোহাইড্রেট, ফাইবার প্রচুর পরিমাণে, আর তার সঙ্গে চা কফি তো রয়েইছে। এইভাবে মনে করো ব্রেকফাস্টের সময়
বা সঙ্গে সঙ্গে আমাদের দিনটা শুরু হলো। কিন্তু বেসিক এইগুলো সমস্তই, আমি জানি এটা হয়তো কিছুটা রিপিটেশন হচ্ছে, আগে আমরা বলেছি, তবুও বলবো, এই সমস্তগুলোই ভেঙে যাচ্ছে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে ভেঙে গিয়ে কার্বন আর হাইড্রেট। এটা খুব সহজভাবে বলতে গেলে গ্লুকোজ যেটাকে বলা হয়, তার ফর্মুলা হচ্ছে কার্বন এইচ হাইড্রোজেন 2 অক্সিজেন, CH2। হাইড্রেশনটাও শরীরের জন্য জরুরি, খুব জরুরি। এবং CH2O এটা হোল 6 করলে যেটা হয় সেটা হচ্ছে C6H12O6, সেটাই হচ্ছে তোমার গ্লুকোজ। এটাই ভেঙে গিয়ে হয়ে গেল H2O বেরিয়ে আসে এবং CO2 চলে আসে এবং সঙ্গে সঙ্গে কিছু ইলেকট্রন রিলিজড হয়। এবার সেই ইলেকট্রনগুলোই প্রোটিন নামক আধার যে পোটেনশিয়াল তৈরি করে, সেই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে দিয়ে যেতে যেতে, অর্থাৎ নানা রকম এনজাইম তার উপর কাজ করতে করতে এনার্জিটাকে, অর্থাৎ শক্তিকে হারভেস্ট করে। এভাবেই আমরা সকালবেলা উঠে আমরা যে জেগে ওঠার শক্তি সেটা খাবারের থেকে পেয়ে থাকি। আমরা যেহেতু আমাদের আগের এপিসোডগুলো তো নানানভাবে চেষ্টা করেছি কোথাও না কোথাও একটা সামঞ্জস্য নেই বলো, বা একটা সিঙ্ক্রোনাইজেশন, আমাদের যে দর্শন, জীবন দর্শন, অধ্যাত্মবাদ, তার সঙ্গে বিজ্ঞান, এইটা তো আমি আবার একটা ওইরকম চেষ্টা থেকে বলছি। এই যে যুগ যুগান্তর ধরে একটা এরম বিশ্বাসও চলে আসছে যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে, অর্থাৎ ওই সূর্যোদয়ের মুহূর্তটাতে সে আগেকার দিনে ঋষি মুনি ঋষি যোগীরা এখনও যারা আছেন তারা মনে করেন ওই মুহূর্তে জেগে থাকা এবং তার ধ্যানই হোক, মেডিটেশন হোক, যা করা মন্ত্রোচ্চারণ, সেগুলো ওই সময়ের জন্য একদম উপযুক্ত সময় দিনটা শুরু করার জন্য। তো এই যে ওই যে ব্রাহ্ম মুহূর্ত যেটাকে তুমি বললে ভিটামিন আসা, এই ছাড়া এই ব্রাহ্ম মুহূর্তের আর কোনো বৈজ্ঞানিক যে ব্যাখ্যা বা তাৎপর্য কিছু আছে কি না? হ্যাঁ, এবার ওইটাই আগে যেরকমভাবে আমরা কথা বলতে বলতে বলেছি, ধরো ওই সকালবেলা যখন সূর্যের তেজ সেভাবে নেই, যখন সূর্য সবে উঠছে, তখন আমাদের যে আলোর মাধ্যমে আমাদের শরীরে কিছু হরমোনের সিনথেসিস শুরু হয়। এবার সেগুলো আমাদের জাগিয়ে তোলার জন্য, অর্থাৎ সম্পূর্ণভাবে জাগিয়ে তোলার জন্য, এবং আমাদের যাবতীয় ক্লেদ ক্লান্তি যা কিছু আমাদের শরীরের মধ্যে থাকে, সেটা যখন তুমি সকালবেলা উঠে তুমি যখন খালি পায়ে মনে করো মাঠের ওপর হাঁটতে শুরু করলে, বা এমনকি তোমার মেঝেতেও হাঁটতে শুরু করলে, তখন যে টাচটা হয়, সেই টাচের মাধ্যমে যে ইলেকট্রনের ফ্লো হয়, অর্থাৎ যেরকমভাবে আমরা আর্থিং করে থাকি সেরকমভাবে যে ইলেকট্রনের ফ্লোটা হয়, সেই ইলেকট্রনের প্রবাহের মাধ্যমেই আমরা কিন্তু সম্পূর্ণরূপে জেগে উঠি। এবং এই যে জেগে ওঠা, এর মাধ্যমেই কিন্তু আমাদের শরীরের যাবতীয় ক্লান্তি দূর হয়ে যায় এবং আমরা প্রস্তুত হই একটা সম্পূর্ণ নতুন দিনের দিকে। আর ঠিক সেইভাবেই আমাদের দিনটা শুরু হয় এবং এটাই ব্রাহ্ম মুহূর্তের বিউটি। এবং তেমন তুমি আরও হয়তো জানবে যে 5 AM ক্লাব বলে যেটা বইটা আছে, সেখানেও সুন্দরভাবে এই জিনিসগুলো বা এর ব্যাখ্যা করে দেওয়া আছে। কাজে এটা কেমিস্ট্রি এবং ইলেকট্রন এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা ফিজিক্স, তার সম্মিলিত প্রবাহের মাধ্যমে আমাদের শরীরের বায়োলজি যেটা, সেটা অ্যাক্টিভেটেড হয়। এরপরেই যেটা আসে দিনের এইসবের পরেই আমাদের একটা প্রত্যেককেই মানে রোজগারের জন্য, উপার্জনের জন্য, কাজের জন্য তৈরি হওয়া, কাজের সে যেই কাজই করুন তাকে যে বেরোতে হয় তাড়াতাড়ি কাজের জায়গায়। ধরো সবারই কম বেশি একটা স্ট্রেসের ব্যাপার আছে। এই যে স্ট্রেস, এই স্ট্রেসটার মধ্যেও কোনো কেমিক্যাল রিয়াকশানস ঘটে কি না, এবং স্ট্রেসটাকে গেট ওভার করার জন্য, মানে বেরিয়ে আসার জন্যে, সেক্ষেত্রেও কোনোভাবে আমরা কোনো কেমিক্যাল রিয়াকশান বা কোনো রাসায়নিক এর মধ্যে দিয়ে এর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কি না, এটা তোমার থেকে জানতে চাই। হ্যাঁ, আচ্ছা, এবার এখানেও হচ্ছে বেসিক্যালি হরমোনের খেলা। কাজেই স্ট্রেস হরমোন যেগুলো আছে সেইগুলোকে আমরা যেরকমভাবে চালিত করি, স্ট্রেস হরমোন কিন্তু কিছুটা দরকার, কারণ তা নাহলে আমরা ঝিমিয়ে পড়বো, নেতিয়ে যাব। কাজে স্ট্রেস হরমোনের যেমন প্রয়োজন আছে, কিন্তু ওভার স্ট্রেসের ফলে আমাদের যেমন ব্লাড প্রেশার বাড়তে থাকে বা শরীরের যে ইকুইলিব্রিয়াম সেটা কিন্তু নষ্ট হয়। কারণ শরীর তো বেসিক্যালি সমস্ত তন্ত্র যদি তুমি দেখো, সিস্টেমটাকে যদি তুমি দেখো, তাহলে সেই শরীরের যে তন্ত্র রয়েছে তার মধ্যে সবসময় একটা ইকুইলিব্রিয়াম থাকার দরকার। অর্থাৎ সেখানে এনার্জির ইকুইলিব্রিয়াম, সেখানে ফুডের ইকুইলিব্রিয়াম, এবং সেই ইকুইলিব্রিয়ামটা যখন ডিসরাপ্টেড হয় তখনই আমরা কিন্তু স্ট্রেস অনুভব করি, এবং সেটা ব্লাড প্রেশার বা হার্ট রেট ইত্যাদির সঙ্গে ভীষণভাবে নেগেটিভলি কানেক্টেড বা নেগেটিভলি রিলেটেড। এবার তার জন্য যেটা করতে পারো, তুমি মনে করো, ধরো তুমি যে ওষুধগুলো যেগুলো আছে সেইগুলো, যেমন তোমার বেসিক্যালি হার্ট রেট
কন্ট্রোলার ওষুধ আছে, তারপর তোমার বিভিন্ন ধরনের ব্লাড প্রেশারের ওষুধ আছে। এবার এরা সবাই কাজ করে ওই তোমার রিসেপ্টর মলিকিউলগুলোর ওপর গিয়ে কাজ করে, গিয়ে তারপর তাদেরকে স্লো ডাউন করে দেয়, বা কখনো কোনো হরমোনকে আপ রেগুলেট করার দরকার হয় যখন তখন আপ রেগুলেট করে, আবার ডাউন রেগুলেট করার যখন দরকার হয় তখন ডাউন রেগুলেট করে। এইভাবেই কিন্তু এটা মানে শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু এটা যেমন ওষুধের ওপর নির্ভরশীলতা এসে গেল, অর্থাৎ কেমিস্ট্রিটাকে তুমি সেইভাবে খাবার দিয়েও নিয়ন্ত্রণ করতে পারো। সেই খাবার তুমি ধরো, যেটা আমাদের আগেকার দিনে বলা হতো যে স্বাস্থ্যকর যে খাবার, এমনকি গীতাতেও আছে যে সাত্ত্বিক খাবার যাকে বলা হয়ে থাকে, সেই রকম সাত্ত্বিক খাবার তুমি যদি নাও, অর্থাৎ ফল খেলে এর মধ্যে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার রয়েছে, সেইগুলো কিন্তু শরীরের যে হরমোনাল সিস্টেম, সেই শরীরের হরমোনাল সিস্টেমকে সুস্থভাবে সুন্দরভাবে চালিত করে। এবং শুধু তাই নয়, যেমন মনে করো তুমি যখন খুব আনন্দ পাচ্ছ, অর্থাৎ কোনো কিছু ভালো কাজ করলে যে আনন্দ পাচ্ছ, অন্য কাউকে সাহায্য করলে যে আনন্দ পাচ্ছ, সেটা কিন্তু ওই একই রকমভাবে কিছুটা অক্সিটোসিনের প্রভাব পড়ে, যেরকমভাবে মায়েরা যখন শিশুকে দুধ খাওয়ান তখন যে হরমোন প্রভাব হয়, সেই রকম হরমোনের প্রভাব। অর্থাৎ সব জায়গাতেই কিন্তু কার্যকারণের একটা সম্পর্ক আছে, এবং তার মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যেগুলো আমাদের শরীরে নানা ধরনের হরমোন হিসেবে উপস্থিত রয়েছে, হরমোন এবং এনজাইম হিসেবে। এবং তাদের মধ্যে দিয়ে যে ফ্লো হয়, তার মধ্যে দিয়ে ফ্লো হয় তোমার ইলেকট্রন, অর্থাৎ তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তড়িৎ, এবং সেইগুলি হচ্ছে নিউরো ট্রান্সমিশন বা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে প্রবাহিত হয়। এবং তার যে সমন্বিত একটা সংশ্লেষ হয়, সেই সমন্বিত সংশ্লেষ বা প্রবাহের নামই কিন্তু এক সুস্থ জীবন। এবং সেটা আমাদের ভুলে গেলে চলবে না। কাজেই বিভিন্ন রকমের যে ট্র্যাডিশনাল নলেজ, অর্থাৎ সাবেকি যে জ্ঞান যেটা আমাদের মধ্যে আর রয়েছে, সেটার থেকে যেন আমরা খুব বেশি সরে না যাই, কারণ সেগুলোও কিন্তু খুব কষ্টার্জিত জ্ঞান। এবং নানা ধরনের ওষুধ ধরে যেগুলো আজকে তৈরি হয়, সেগুলোও কিন্তু ওই রকম ভেষজ থেকে হয়েছে, এবং সেগুলোরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে। যেমন ধরো হলুদের কেমিক্যাল যেটা, সেটা হচ্ছে কার্কুমিন। এবার এই কার্কুমিন সেটা কিন্তু একটা কেমিক্যাল, সেটা আজকালকার দিনে অ্যান্টি ক্যান্সার রোগেও ব্যবহার করা হয়। আবার তুমি যদি আগেকার দিনে মা ঠাকুমাদের কথা ভাবো, তারা কিন্তু দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাবারের কথা বলতেন, অর্থাৎ সেটাও কিন্তু এক ধরনের অ্যান্টি অনকোলজিক্যাল একটা ড্রাগ, মানে কিন্তু সেটা আমরা শরীর ভালো রাখার জন্য খেতাম। কাজেই শুধু অসুস্থ হলে আমাদের শরীরের দিকে নজর দিলে চলবে না, বরঞ্চ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শরীরকে খাবারটা ঠিক সময় মতো দিতে হবে, ঠিক পরিমাপ মতো খেতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হ্যাঁ, সেই জায়গাটায় রাখতে হবে। এবং এই প্রসঙ্গে একটা যে কৃষ্ণমূর্তির কথা না বলে পারছি না, তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন তার এক বক্তৃতায়, যে যতক্ষণ আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গ্যান যতক্ষণ আমাদের জানান না দেয়, ততক্ষণ তারা ঠিক থাকে। যেই মুহূর্তে তারা জানান দিতে শুরু করে, তখনই তাদের মধ্যে গোলযোগ শুরু হয়েছে। এবং আমাদের কিন্তু সেই অপেক্ষায় থাকার দরকার নেই কখন আমাদের সেই অঙ্গ প্রত্যঙ্গ জানান দেবে, বরঞ্চ আমরা তাদের সঠিকভাবে তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন থাকব, এবং তাদেরকে সেইভাবে মেনটেন করব, রক্ষা করব, যাতে তাদেরকে আরও বহুদিন জানান না দিয়ে কাজ করার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এটাই কিন্তু আমাদের ট্র্যাডিশনাল, যেন বেদিক সিস্টেম বলো বা ট্র্যাডিশনাল নলেজ সিস্টেম, শুধু বেদিক সিস্টেম না, অন্যান্য যে রিলিজিয়াস বা স্পিরিচুয়াল সিস্টেমস আছে, সেখানেও যে কতগুলো ক্লাসিক বা ধ্রুব সত্য আছে ওষুধ সংক্রান্ত, সেগুলোও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এইখানে আমি না বলে পারছি না যে ভারতবর্ষের যেমন ধরো আয়ুর্বেদিক সিস্টেম, এই যে আমাদের যে চতুর্বেদ বলা হয়, ঋক, সাম, যজুর্বেদ এবং অথর্ববেদ, তার সঙ্গে কিন্তু ছিল আয়ুর্বেদ। এবং সেই আয়ুর্বেদে কিন্তু একই রকমভাবে নানান ধরনের রাসায়নিক প্রক্রিয়া সেগুলোকে নথিবদ্ধ করা হয়েছিল। এবং সেগুলো কিন্তু আগেকার দিনে ওই মর্টার পেস্টেল, অর্থাৎ খলনুড়ির মধ্যে কবিরাজরা তাদের সম্বন্ধে জানতেন, এবং সেই জ্ঞানটাও তাদের ছিল। এবং সেগুলোই আজকে কিন্তু ওই অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহৃত হয় পাশ্চাত্যের ট্র্যাডিশনে। আবার আরেকটু পূর্বে গেলে চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিনে, সেখানেও ধরা হয় যে খাবার
হচ্ছে ওষুধের সমতুল্য। অর্থাৎ আমাদের যেমন বায়ু পিত্ত সেই রকমভাবে ওদেরও যে ধারণা সেটাও কিন্তু ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের, এবং সেখানেও বলা হয় খাবারকে সবসময় ওষুধের মতো সতর্কভাবে খেতে হবে। যদি আমরা নিজেদের শরীরের মধ্যে যেটা ফাস্ট ফুড বা তথাকথিত প্রসেসড ফুড সেগুলো যদি আমরা বেশি পরিমাণে নিই, তখন কিন্তু কেমিস্ট্রিটা, বডির যে কেমিস্ট্রি, শরীরের যে রসায়ন, তার উপর এসে চাপ পড়ে এবং তখনই নানা রকমের শরীরে উপসর্গ দেখা দিতে পারে। কারণ একদিন আধ দিনে হয়তো কিছু ক্ষতি হয় না, কিন্তু দিনের পর দিন যখন ওভার পিরিয়ড অফ টাইম, দিনের পর দিন যখন এটা চলতে থাকে, তখনই কিন্তু শরীর ভেঙে যায়। তার কারণ হচ্ছে শরীরের যে রাসায়নিক বিক্রিয়া, যে চক্র, সেটা আহত হয়। এই যে শারীরিক উপসর্গ, শরীরের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা সুন্দরভাবে তুমি ব্যাখ্যা করলে। কিন্তু যেটা অনেক সময় অনেকেই জানতে চান, আমি নিশ্চিত যারা আজকে এটা দেখছেন তাদেরও অধিকাংশ এটা জানতে চাইবেন, এই যে যেটাকে আমরা এক কথায় বলি আবেগ, কারণ তার মধ্যে রাগ থাকতে পারে, বিরক্তি থাকতে পারে, উষ্মা থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, তো এইগুলোও কি কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া, যেটা আমরা যে মুহূর্তে কিন্তু এটা সুন্দরভাবে সকাল থেকে দিন শুরু করে ডেলি কোর্স যাকে বলে, ডেলি কোর্সে যেই ঢুকলাম তখন কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো সজাগ, মানে এই আবেগের যে নানান মাধ্যম সেগুলো সজাগ হচ্ছে, তো সেগুলোও কি কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া? একদম, সেগুলো সম্পূর্ণভাবে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া। এবং তুমি যে আবেগের কথা বললে, যে ইমোশন, সেই আবেগ কিন্তু ক্লাসিক্যালি, মানে তুমি যদি সাইকোলজি বা কগনিটিভ নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে আবেগ হচ্ছে ভয়, আবেগ হচ্ছে তোমার এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনা, সেক্সুয়াল এক্সাইটমেন্ট অর্থাৎ যৌন উত্তেজনা, ভীতি, রাগ, ক্ষোভ, এগুলো সবই আবেগের মধ্যে পড়ে। এবং এগুলোর জন্য যেটা হয় সেটা হচ্ছে নিউরো এন্ডোক্রিনাল রেসপন্স হয়, অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং আমাদের যে হরমোনের যে তন্ত্র, তারা একসঙ্গে উত্তর দেয় এবং তার ফলে আবেগটা আছে। এবং এই যে আবেগের যে মূল স্থান যেখান থেকে কন্ট্রোল করা হয়, সেটা হচ্ছে যেমন ভয়ের জন্য ব্রেনের যে অ্যামিগডালা, সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তাকে অ্যাক্টিভেট করার জন্য হরমোন থাকে। এবং এই অ্যামিগডালা যখন এক্সাইটেড হয়, তখনই কিন্তু একটা ভয়ের কারণ আসে। আবার এটাকেই যদি তুমি একটু অন্যরকমভাবে দেখো, তাকে শিল্পেও মানুষ ব্যবহার করেছে। কীরকমভাবে? যেমন মনে করো, যেখানে তুমি হয়তো সম্পূর্ণভাবে আমাদের প্রাগৈতিহাসিক যুগের যে মানুষ, তারা যেমন নড়তে থাকা হলুদ, কালো বা সবুজ এই রকম জিনিস দেখে তারা ভয় পেতেন, কারণ সেখানে তার মানে তার জীবনে সংকট উপস্থিত, কারণ সেখানে একটা লুকোনো বাঘ আছে। অথচ তুমি আজকের দিনে যদি ছবিতে তুমি যদি ওই রকম ধরনের কন্ট্রাস্ট দেখো, তাহলে যেটাকে মানে বলা যেতে পারে ওই অ্যামিগডালাকে এক্সাইট করার জন্য যেরকম মোটিভ, লেট মোটিভ, সেটা ব্যবহার করা হয়েছে। সেখানে কিন্তু সেই ছবি দেখে বা ভেজা কাপড়ের আড়ালে তুমি যে ছবি দেখছো, সেটা দেখে আনন্দ হয়। কেন? তার কারণ হচ্ছে ওই থ্রেট পারসেপশনটা আজকে আর নেই। সেটা নেই বলে আমাদের ব্রেন কিন্তু তখন রিওয়ার্ড সিস্টেম হিসেবে রিওয়ার্ড করে এবং তাতে কিন্তু আমরা আনন্দ পাই। আর একটা হরমোন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডোপামিন। ডোপামিনের মাধ্যমেও কিন্তু ওই ভালো লাগা বা আনন্দ পাওয়া, আবার তার সঙ্গে সঙ্গে এক্সাইটমেন্টেরও ব্যাপার আছে। অর্থাৎ ডোপামিনকেও রেগুলেট করাটা ভীষণভাবে জরুরি। সেটা যদি আপ রেগুলেশন বা ডাউন রেগুলেশনে অসুবিধা হয়, তখন আমাদের শরীরে নানা রকমের উপসর্গ দেখা যেতে পারে। অর্থাৎ ডোপামিনও যেমন কেমিক্যাল, সেরকমভাবে অক্সিটোসিন, সেরোটোনিন, এগুলো সমস্তই হচ্ছে কেমিক্যাল। এদেরই আপ রেগুলেশন এবং ডাউন রেগুলেশন এর মাধ্যমে কাজ হয় এবং এগুলো জেনারেলি তোমার হাইপোথ্যালামাস অর্থাৎ ব্রেনের মধ্যে যে অংশ রয়েছে, সেই হাইপোথ্যালামাস এবং অ্যামিগডালা, এগুলোর মাধ্যমেই, অর্থাৎ লোয়ার কর্টেক্সে যেগুলোকে বলা হয় লিম্বিক সিস্টেম, তার মাধ্যমে কিন্তু এগুলো রেগুলেটেড হয়। এবং তাই আমি বলবো যে নিউরো এন্ডোক্রিনাল সিস্টেম অর্থাৎ স্নায়ু এবং হরমোনতন্ত্র, এগুলো একসঙ্গে মিলে কাজ করে এবং এদের মধ্যে যে মেসেঞ্জার অর্থাৎ যে পিওন রয়েছেন, সেইগুলোই কিন্তু কেমিক্যাল এবং সেগুলোই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তোমার ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড, সেইগুলো কাজ করে এবং তার মাধ্যমে তড়িৎ প্রবাহ হয় এবং সেই প্রবাহের মধ্যে দিয়েই এরা আপ রেগুলেটেড বা ডাউন রেগুলেটেড হয়। এবং সেগুলোকে বিজ্ঞান আজকে এফএমআরআই দিয়ে বা ইইজি দিয়ে এগুলোকে সম্পূর্ণভাবে বুঝে থাকে। এবং শুধু তাই নয়, শুধু স্ট্রেসই কেন, যে কোনো ভালো জিনিসও, যেরকম ছবির কথা বললাম, যে কোনো ভালো জিনিসও আমরা কিন্তু এর মাধ্যমে এই কেমিক্যালগুলোর মাধ্যমে, রাসায়নিক
গুলোর মাধ্যমে, হরমোনের মাধ্যমে আমরা পেয়ে থাকি, এবং এগুলোই আমাদের উপলব্ধির কারণ, এবং সেগুলোর যে সিস্টেম্যাটিক বা ইকুইলিব্রিয়াম ফ্লো, সেগুলো আমাদের জীবনকে সুস্থ এবং সুন্দর করে রেখে দেয়। তুমি একটা খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে এসছো এটা। আমি এইটার কিউ নিয়ে একটা জিনিস জিজ্ঞেস করবো। এই যে তুমি ভয়ের কথা বললে, সুন্দরভাবে ব্যাখ্যাও করলে, যে আমরা দেখি মানে মানুষ কি ভয় পেতে ভয় পায়, না ভয়টাকেও কোথাও না কোথাও কোনো জায়গায় এনজয় করে? তা না হলে এই যে ধরো ভয়ের বই, হরর ফিল্ম, এগুলো লোকে দেখতো না এই বিরাট সংখ্যায়। তার মানে লোকে কোনো না কোনোভাবে ওই যে ভয়টা পাচ্ছে, তার থেকেও কি কোনো একটা হরমোনাল সিক্রেশন যার জন্যে ভয়টা দেখতেও ভালোবাসে। মানে আমি মুখে হয়তো বলছি না, এটা শুনতে খুবই একটা ওই আপাত স্ববিরোধী বা সোনার পাথরবাড়ির মতো লাগবে, কিন্তু ঘটনাটা কি তাই যে ভয় পেতেও বা ভয় পাওয়ার মধ্যে একটা কোথাও বিনোদন বা ভয় পাওয়ার থেকে কিছু একটা শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া মনে হয়, যার জন্য আমরা পয়সা দিয়ে টিকিট কেটেও ভয় দেখতে যাই। তো এইটা মানে কোথা থেকে? এটা খুব দারুণ কথা বলেছো, একদমই ঠিক। এবং এটাকে কিন্তু আমাদের ধরো ভয়কে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আজকে ভীষণভাবে ব্যবহার করে, এবং তার কারণটা হচ্ছে এইটাই, যেটা ইভলিউশনারি কারণ, এবং এই সম্বন্ধে খুব সুন্দরভাবে বলেছেন নিউরোসায়েন্টিস্ট ভি রামাচন্দ্রন তার বইগুলোয়। এবং সেই প্রসঙ্গে আমি আসছি, যেমন ধরো তোমার ওই আঁকার ক্ষেত্রে বললাম, যেটাকে বলা যেতে পারে ওই এফেক্টটা, যে তুমি একটা জিনিস দেখছো, কিন্তু সেই জিনিসটা হয়তো তোমার ডিপ সাইকোলজি, যেটা বা সাবকনশিয়াসে, সেটা একটা ভয়ের উদ্রেক করছে। কিন্তু তুমি আজকে এই মুহূর্তে জানো তুমি যে জায়গায় প্রতিষ্ঠিত, সেখানে সেরকম প্রেডেটার, সেই ভয়ের কোনো কারণই নেই। অর্থাৎ তুমি যেই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ভয়ের সেরকম কোনো ডিপার কোনো রেজাল্ট নেই, বা কোনো উত্তর নেই যে আমার আজকে অস্তিত্ব বিপন্ন হবে, যেই মুহূর্তে তোমার নার্ভাস সিস্টেম সেটাকে উপলব্ধি করছে, তখনই সেই নার্ভাস সিস্টেমে রিওয়ার্ড সিস্টেমটা অ্যাক্টিভেটেড হচ্ছে। আর তাতেই আমাদের যে হরমোনগুলো, যেগুলো আনন্দদায়ক হরমোন, সেইগুলো রিলিজ করছে, এবং ফলে আমরা আনন্দ পাই। অর্থাৎ ভীতির আড়ালে, মানে ভীতির উদ্রেক, ভয়ের উদ্রেক একটা সিস্টেম নিয়ে গিয়ে তুলছে ওপরে, নিউরো এন্ডোক্রাইনাল সিস্টেমকে, গিয়ে তারপর যেই মুহূর্তে দেখছে যে আসলে এতে আমার অস্তিত্ব বিপন্ন নয়, সেই মুহূর্তেই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং যেই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি আনন্দ পাচ্ছ। কাজে তুমি যাচ্ছ যে জন্য, সেটা হচ্ছে ওই আনন্দটা পাওয়ার জন্য। এবং এটা তুমি ভয়ের সিনেমাতেই বলো, বা ডিজনিতে তুমি গিয়ে হরর হাউসে বসার অভিজ্ঞতাই বলো, বা তুমি কোনো রোমাঞ্চকর বই পড়ছো, সেখানেও যে রোমহর্ষক ভয়ের কাহিনী, সেটাই বলো, বা আঁকায় যে ওই ভেজা শাড়ি বা অদৃশ্য একটা ভাবনা, বা কোনো অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ যেটা হয়তো প্রচ্ছন্নভাবে রয়েছে, তাকে আবিষ্কারের আনন্দে বলো, সেভাবেই তুমি আনন্দ পাও। এবং যেই মুহূর্তে তুমি আনন্দ পাও, সেটা হয়ে ওঠে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। মানে ভয় থেকেও একটা আনন্দ তৈরি হয়, যদি না সেটা আমায় স্পর্শ করে। ঠিক। সেক্ষেত্রে যেটা নিজের বেলায় অ্যান্টিসেটি, পরের বেলায় দাঁত কাবাটি, অর্থাৎ তোমার জন্য ভয় হোক, কিন্তু ভয়টা যেহেতু আমাকে স্পর্শ করছে না, আমি ভয়টাকে এনজয় করি। এইরকম একটা কোথাও ন্যাচারাল আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে আছে আর কি। মানে এটাকে আমরা চাই বা না চাই, এটাও একটা স্পন্টেনিয়াস ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে। হ্যাঁ, কিছুটা মানে ঠিক হলো, পুরোটা নয়। কারণ যেই মুহূর্তে মনে করো তুমি দেখছো যে ভয়টা তোমার, অর্থাৎ তুমি মানে এখানে মানুষ, কিন্তু তোমার অস্তিত্বকে বিপন্ন করছে না, তখনই তুমি আনন্দ পাও। এবং সেটা আজকের কন্টেম্পোরারি মানুষদের জন্য সত্যি, মানে আমাদের এই সভ্য সমাজে যে মানুষজন রয়েছেন তাদের জন্য সত্যি। কিন্তু এবার মনে করো কোনো অন্য ফ্রেমওয়ার্কে গেলে, তখন সেই ফ্রেমওয়ার্কে যে মানুষজন আছেন, তাদের ক্ষেত্রে হয়তো সেটা আলাদা রকমের হতে পারে। যেমন আমি রিসেন্টলি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে খুব সুন্দর একটা সিনেমা দেখছিলাম, মরে যাওয়া হাতিদের ওপর। এবং সেখানে একজন প্রজাতির মানুষ দেখাচ্ছিলেন যে কিভাবে তারা হাতিদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন। এবার সেটা ট্রাইবাল, একদম পুরোপুরি আদিবাসী। তাদের সিস্টেম, মানে ভয়ের যে সিস্টেম, আমাদের ভয়ের যে সিস্টেম, সেটা কিন্তু আলাদা হবে। কারণ তাদের ক্ষেত্রে ওই অ্যাডাপশানের জন্য তারা হয়তো এরকম বন্য প্রাণী, বন্য জন্তুতে ভয় পায় না। কিন্তু সেই পরিস্থিতিতে গিয়ে আমাদের যদি কেউ গবেষক না হন, বা বন্যপ্রাণী রিসার্চ করছেন এরকম রিসার্চার না হন,
সেটা কিন্তু আমাদের পক্ষে খুব ভয়ের কারণ। অর্থাৎ তোমার কন্ডিশনিং, অর্থাৎ চারপাশের যে আবহ, সেই আবহের মধ্যে তুমি কিভাবে রয়েছো এবং তার মাধ্যমে যে কৃষ্টিগত বড় হয়ে ওঠা, সেই কৃষ্টিটাও কিন্তু একটা জরুরি অংশ, যে ভয় পেলে কি ভয় না পেলে তার উপর। বাঘকে যেমন আমরা বাঘকে এমনি একটা ভয়ের ব্যাপার আছে, কিন্তু খাঁচায় বন্দি থাকলে দেখতে ভালোবাসি, এনজয় করি। বা যারা ওয়াইল্ড লাইফার তারা যখন বনে যান, মানে হাহুতাশ করেন যে এবারে বাঘ দেখতে পেলাম না। অর্থাৎ বাঘ দেখাটা যতক্ষণ না সেই বাঘ আমাকে অ্যাটাক করছে, ততক্ষণ তার মধ্যে একটা বিনোদন বলো, আনন্দ বলো, ভালো লাগা বলো আছে। সেই বাঘটাই আমার উপর ঝাঁপিয়ে পড়লে সেটা অন্য অনুভূতির তৈরি হয় আর কি। একদম ঠিক। তো এই সুন্দরভাবে এতক্ষণ তুমি চালাচ্ছিলে। এইবার আমরা একটা দিনের শেষ ভাগ তুমি একেবারে ভোর দিয়ে শুরু করেছিলে, এই রাত্রির বেলায় যখন আমরা খাওয়া দাওয়ার পরে যে ঘুমোতে যাচ্ছি, যেটা তুমি বলতে পারো যে আধ্যাত্মিক ব্যাখ্যায় সুষুপ্তির দিকে যাচ্ছি, সাময়িক একটা সুষুপ্তির দিকে যাচ্ছি। কোষ কলাগুলো আমাদের তারাও একটা ঘুমিয়ে পড়ছে। সেই সময় শরীরের মধ্যে কি খেলাটা হয়? তখনও তো নিশ্চয়ই নাকি যখন ওই সুষুপ্তির সময় যখন রসায়নগুলো বিশ্রাম, মানে রাসায়নিক যে এগুলো আছে সেগুলো বিশ্রাম নেয় না, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া চলতেই থাকে? না, শরীর কিন্তু সেই অর্থে, ব্রেন কিন্তু ঘুমোয় না, ব্রেন সবসময় তার কাজ চালাতে থাকে। এবার যেটা হয়তো আমরা কিছুটা মানে অবহিত থাকি না, সেটা হচ্ছে আমাদের জেগে থাকাটা থাকে না, কিন্তু শরীরের যা কাজ সেগুলো সমস্তই হতে থাকে। এবং ইমিউন সিস্টেম তখন একটুখানি, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা যেটা শরীরের, সেটা তখন একটুখানি নিচের দিকে থাকে। সেই কারণে দেখবে যে শরীর খারাপ হওয়া সেগুলো যেমন হার্ট অ্যাটাক বলো বা অন্যান্য ধরনের রোগ বলো, সেগুলো কিন্তু সেই কারণে রাতের বেলার দিকে বেশি হয়, ঘুমের মধ্যে বেশি হয়। কারণ ওই সময় প্রতিরোধ ব্যবস্থা, শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা, তারা একটুখানি ঝিমিয়ে থাকে। কিন্তু এসেনশিয়াল সার্ভিসেস যেগুলো, অর্থাৎ এসেনশিয়াল যে সিস্টেম, যেগুলো খুব জরুরি সিস্টেম, যেমন হৃদস্পন্দন বলো বা আমাদের মনের মধ্যে যে, মগজের মধ্যে যে কাজকর্ম, মস্তিষ্কের যে কাজকর্ম, ব্রেনের যে ওয়ার্ক, সেগুলো কিন্তু চলতে থাকে। এবং তখন আমরা কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশনও প্রসেস করি, এবং সেই প্রসেসিং অফ ইনফরমেশনের জন্য কিন্তু তখন কেমিক্যাল সিস্টেম, শরীরের যে কেমিক্যাল সিস্টেম, সেই হরমোনতন্ত্র, সেগুলো কিন্তু অব্যাহত থাকে তাদের কাজকর্মে, এবং সেগুলো চলতে থাকে এবং বিশেষভাবে অ্যাক্টিভ থাকে। তোমার ছুটি আমার নয়। হ্যাঁ, একদম ওইভাবে কিন্তু তখন আমরা সেই অর্থে কিন্তু আমাদের শরীরের রসায়নতন্ত্র যেটা, সেটা কিন্তু জেগেই থাকে। একেবারে আলোচনার শেষ পর্যায়ে, শেষ দিকে চলে এসেছি। একটা না জিজ্ঞেস করেই পাচ্ছেন যে অনেক সময় এইরকম একটা বিশ্বাস থাকে যে কিছু খুচখাচ সেরকম কিছু হলে আমরা অনেক সময় বাড়িতে বলি, আমরাও এটা শুনেই বড় হয়েছি, ভালো করে ঘুমিয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে। এই যে ভালো করে ঘুমিয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে, অর্থাৎ এটার মধ্যে একটা বিশ্রাম, মানে ঘুমোলে অন্য সব কিছু যেহেতু কোয়াইট একটা হয়ে যাচ্ছে, সেই সময় কি সেরে ওঠার একটা প্রবণতা বাড়তে থাকে না, যেটা ইটস এ মিথ? না, একদম ঘুমিয়ে পর সেরে যাবে না, কারণ সেটা কি বলা হয়ে থাকে, সেলফ হিলিং, অর্থাৎ শরীর তখন নিজেকে রিপেয়ার করতে শুরু করে। এবং যে কারণে ঘুমটা ভীষণ দরকার। যেভাবে ইঁদুরের ওপর কিছু এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে যে ইঁদুরকে যদি ঘুমোতে না দেওয়া হয়, তখন তার মধ্যে প্রচুর স্ট্রেস তৈরি হয়, এবং সেই স্ট্রেস থেকে হ্যালুসিনেশন হতে পারে, সেই স্ট্রেস থেকে অন্যান্য আনুষঙ্গিক প্রবলেম বা সমস্যাও দেখা দিতে পারে। অর্থাৎ ঘুমানোটা কিন্তু ভীষণভাবে জরুরি, যাতে করে পুরনো কোষগুলো সেগুলো সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়, হয়ে নতুন কোষ যেগুলো আসার তারা চলে আসে। সেগুলো আমাদের কলায়, অঙ্গে, প্রত্যঙ্গে এই যে নতুন করে সংশ্লেষ হওয়া, সেইটা কিন্তু হয়ে থাকে রাত্রির দিকেই। এবং তুমি হয়তো এটাও জানবে যে আমরা কিন্তু সব সময় ভীষণভাবে নিজেদেরকে রিজেনারেট করি, আমাদের বডি সবসময় রিজেনারেট করে। এই রিজেনারেশনের একটা অত্যন্ত জরুরি অংশ হচ্ছে এক্সক্রিশন, এবং সেই যে রেচনতন্ত্র, সেইটাও কিন্তু ভীষণভাবেই তখন জাগ্রত থাকে রাতের বেলা, অর্থাৎ নতুন লাইন তৈরি হয়। কাজেই আমরা কিন্তু প্রতিনিয়ত ওই রাতের ঘুমের মাধ্যমেই কিন্তু আমরা নবায়িত হই, এবং এই যে নবায়িত হওয়া বা নবীকরণ, এই পদ্ধতিটা কিন্তু ঘুমের মধ্যেই হয়, এবং এটা কিন্তু
পুরোনো দিনের যে কথাটা বলা হতো যে ওই তুমি যেটা বললে যে একটু ঘুমিয়ে নে তাহলে শরীর সুস্থ হয়ে যাবে, বা তুমি আগের দিন যেটা বলেছিলে স্লিপ ওভার ইট, ডিসিশনের বেলায় স্লিপ ওভার ইট, তখন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সাবকনশিয়াস তখন ওই কাজটা করে। বা কোনো বড় মনে করো বড় শিল্পী, সেটা আমরা আগের দিনও ডিসকাস করেছি, বড় শিল্পী বা বড় সাহিত্যিক বা বড় বিজ্ঞানী, তারা যে স্বপ্নের মধ্যে যেটা দেখেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের সাবকনশিয়াসে প্রসেসড যে ভাবনা, সেটাই কিন্তু তাদের মধ্যে সকালবেলা বেরিয়ে আসে এই ঘুম থেকে ওঠার মাধ্যমে। কিন্তু সেটা হয়েছে কিন্তু রাতের গভীর নিদ্রায়। মনটা বহুমাত্রিক হয় এই সুবিধাটা আছে। একদম একটা মাত্রা ঘুমিয়ে থাকলে অন্য মাত্রায় হয়তো ওইটা প্রসেস হয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে যে একেবারে দিন শুরু থেকে শুরু করে একেবারে দিনের শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ 24/7 সাইকেল, সেখানে কিভাবে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া হতে থাকে আমাদের শরীরের মধ্যে, যেগুলো আমরা বুঝতেও পারি না, অথচ হয়ে চলেছে। কিন্তু তার মধ্যে দিয়েও একটা রিজেনারেশন, যেদিন বোধহয় আমরা এই রিজেনারেশনটা করতে পারবো না সেদিনই যেটাকে আমরা মৃত্যু বলি, ওইটা নেমে আসে। তার আগে পর্যন্ত ওই একটা প্রসেস অফ রিজেনারেশন, এবং যেটা খুব স্পন্টেনিয়াস, সেটা হয়ে যেতেই থাকে। তো আমরা আশা করব আপনারা আজকের এই আপাত জটিল কিন্তু যেভাবে উপভোগ্যভাবে উনি ব্যাখ্যা করলেন, সেইগুলো মাথায় রেখে আপনাদের দিন, আপনাদের প্রসেস অফ রিজেনারেশন আরও অনেক সুন্দর হবে, স্মুথ হবে, সিমলেস হবে। আপনারা দেখতে থাকুন প্রযুক্তি তক্ক গপ্প, হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেসে, এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে আরও বলুন, যাতে আমরা আরও উৎসাহিত হই। বিজ্ঞানকে একেবারে, মানে বিজ্ঞান যেটাকে বলা হয় বিশেষ রূপে জ্ঞান, সেই বিশেষ রূপে জ্ঞানটাকে একেবারে বিশেষভাবে আপনাদের কাছে অত্যন্ত সহজ করে, প্রাঞ্জল করে যেভাবে উনি দেন, পৌঁছে দেওয়ার। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।